আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। ইউথ এগ্রিকালচার ক্লাসের পক্ষ থেকে সবাইকে সেমিস্টার 3তে আজকের ডে ওয়ানের ক্লাস এগ্রিকালচার যাদের এই বিষয়টি রয়েছে কিংবা যারা এই বিষয়টি নিয়ে অলরেডি দুটো সেমিস্টার দিয়ে ফেলেছো, আজকে তাদের সেমিস্টার 3 এইচএস 2027 টার্গেট 2027, কিন্তু তোমাদের সেমিস্টার 3 2026এই হবে, ঠিক 6 মাসের মাথায়। আশা করি তোমরা সিলেবাসটা জেনেছো, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রথম সেমিস্টারে থাকবে 4টি ইউনিট। কি বললাম? 4টি ইউনিট। ইউনিট 1 থেকে থাকবে যেখানে শস্যবিদ, যেখান থেকে থাকবে 6 নাম্বার। দ্বিতীয়ত থাকবে ইউনিট 2 অর্থাৎ মাটি থেকে, যেখান থেকে থাকবে তোমাদের 10 নাম্বার। তৃতীয়ত জৈব এবং অজৈব সার, সেখান থেকে থাকবে তোমাদের 10 নাম্বার। চতুর্থ, এটি নতুন সিলেবাস অন্তর্ভুক্ত হয়েছে প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এখান থেকে থাকবে 9 নাম্বার। অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারই ইম্পর্টেন্ট 35 মার্ক ক্যারি করার জন্য। যেহেতু বিষয়টা এমসিকিউ, তোমরা অলরেডি আগে অবগত হয়েছো যে সেমিস্টার 3 মানে এমসিকিউ, আর এমসিকিউ মানে ওএমআর সিট। ওএমআর সিট কীভাবে ফিল আপ করবে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিন্তু আজকের আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে শস্যের বৃদ্ধির একটি পার্ট। সেই পার্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমাদের যে চ্যাপ্টারের নাম যেহেতু শস্যের বৃদ্ধি, তাই আমাদের বৃদ্ধি সম্পর্কে প্রথমে জানতে হবে, তারপরে অন্য কিছু জানবো আমরা। কিন্তু প্রথম ইন্ট্রোডাকশন হিসেবে আমি যেটা তোমাদের এখানে বলতে চাই, যে অনেকে এখানে বাংলা মিডিয়ামে আছে, অনেকে আবার ইংলিশ মিডিয়ামে আছে, তাই আমি দুটো ভার্সানই বলার চেষ্টা করব। যেহেতু সংজ্ঞাগুলো মানে ডেফিনিশনগুলো অবশ্যই বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ভার্সানে বলবো, আর অন্যান্য বিষয়গুলো সম্পূর্ণ আমি বাংলাতেই আলোচনা করব। প্রথমেই আমাদেরকে জানতে হবে বৃদ্ধি বা গ্রোথ অফ ক্রপস। চ্যাপ্টারের নাম হচ্ছে গ্রোথ অফ ক্রপস। এই সিলেবাসের মধ্যে তোমাদের যা যা জানতে হবে, কনসেপ্ট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ তোমাদের বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। প্রথম তোমাদের জানতে হবে যে বৃদ্ধি এবং বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্বিতীয়ত C3, C4 এবং কাম প্ল্যান্টস, ইয়েল্ডিং কম্পোনেন্টস অ্যান্ড ইয়েল্ড ক্যালকুলেশন, অর্থাৎ কিছু সমস্যা থাকে গাণিতিক উদাহরণ, যেখান থেকে তোমাদের পরীক্ষায় থাকবে যে ক্যালকুলেশন থাকবে। এবার চলে আসি সরাসরি বৃদ্ধি। আসলে তোমাদের আজকের এই 3টে বিষয় আমি আলোচনা করব। 1 বৃদ্ধি, দ্বিতীয়ত পরিস্ফুরণ, তৃতীয়ত শস্যের বৃদ্ধি দশা। প্রথম দেখো বৃদ্ধি কাকে বলে? হোয়াট ইজ গ্রোথ? ডেফিনেশন অফ গ্রোথ, বা যাকে বলছি বৃদ্ধি কাকে বলে, এক কথায় বৃদ্ধির সংজ্ঞা আমি তোমাদেরকে বলছি, একটু ভালো করে শোনার চেষ্টা করবি। ডেফিনেশন অফ গ্রোথ, দেখো এখানে বৃদ্ধি বলতে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল হিসাবে এই ছবিটা একটু এগিয়ে নিলাম। এখানে ধরো তোমরা কি দেখতে পাচ্ছ না, একটা তোমরা গাছ দেখতে পাচ্ছ। বৃদ্ধি বলতে এখানে মানুষের বৃদ্ধি বোঝায়, গাছের বৃদ্ধি বোঝায়, পশু পাখির বৃদ্ধি বোঝায়, ইত্যাদি বৃদ্ধি বোঝায়। যদি বিষয়টা এগ্রিকালচার, তাই আমরা একটু এগ্রিকালচার এবং তার সঙ্গে হিউম্যানের ডেফিনেশন এর সঙ্গে এই গাছের বৃদ্ধিটাকে আমরা একটু তুলনা করব। প্রথমে তোমাদেরকে জানতে হবে বৃদ্ধি বলতে গাছের কেবলমাত্র এই দৈহিক লম্বা বা এই দৈহিক বৃদ্ধিটাকে বোঝায় না। বৃদ্ধি বলতে গাছের কতটা শাখা প্রশাখার বৃদ্ধি হলো, গাছের কতটা তার গোড়া রুটের বৃদ্ধি হলো, সেটা বোঝায়। এক কথায় বৃদ্ধি ডেফিনেশন যদি বলা যায়, তাহলে একটা কথা আমরা বলতে পারবো যে গাছের দৈহিক শুষ্ক ওজন বৃদ্ধির সঙ্গে উদ্ভিদের আকার, আকৃতি এবং আয়তন যে স্থায়ী কিন্তু অপরিবর্তনীয় পরিবর্তন ঘটে থাকে, তাকেই এক কথায় বৃদ্ধি বলবো। তাহলে জিনিসটা পরিষ্কার করে আরেকবার বলছি, গ্রোথ মে বি ডেফিনাইড অ্যাজ পারমানেন্ট অ্যান্ড irreversible change your volume or size of a plant accompanied by an increase in dry weight. এক কথায় গাছের দৈহিক শুষ্ক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে, এই যে গাছের দৈহিক শুষ্ক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের আকারের বৃদ্ধি পাবে, তার আয়তনের বৃদ্ধি পাবে। তাহলে দৈহিক শুষ্ক ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদের আকার, আকৃতি, আয়তনে যে স্থায়ী কিন্তু অপরিবর্তনীয় পরিবর্তন ঘটে থাকে, তাকেই আমরা এক কথায় গ্রোথ বা বৃদ্ধি বলবো। তাহলে এইটুকু জিনিসটা তো কনসেপ্ট ক্লিয়ার হলো যে বৃদ্ধি কাকে বলে। তাহলে বৃদ্ধি বলতে কেবলমাত্র গাছের দৈহিক বৃদ্ধি বোঝা যায় না। এই বৃদ্ধি বলতে গাছের আকার, আয়তন,
আয়তনে স্থায়ী এবং অপরিবর্তনীয় বিষয়বস্তুকে এক কথায় আমরা বৃদ্ধি বলবো। তাহলে বৃদ্ধির কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এবার দ্বিতীয় নম্বর হচ্ছে পরিস্ফুরণ কাকে বলে। হোয়াট ইজ দি ডেভেলপমেন্ট। পরিস্ফুরণ বলতে বৃদ্ধির ঠিক বিপরীতও বলবো না, বৃদ্ধির সঙ্গে কিন্তু সম্পর্কিত এই পরিস্ফুরণ, বা যাকে বলছি ডেভেলপমেন্ট, তাকে আমরা এখানে বলছি যে ডেভেলপমেন্ট। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা কর। প্রথমে তো গ্রোথ সম্পর্কে আইডিয়া দিলাম বা কনসেপ্ট হলো, নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট জিনিসটাই বা কী, এই গাছের সঙ্গে আমরা কীভাবে তুলনা করব ডেভেলপমেন্টটাকে। ডেভেলপমেন্ট বা ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট বলতে বোঝায় উদ্ভিদের বৃদ্ধি ও ক্রমবিকাশের অঙ্গীভূত অবস্থার পরিবর্তন, বা অঙ্গীভূত অবস্থাকে উদ্ভিদের বৃদ্ধি বলে। পরিস্ফুরণ বলতে এখানে বোঝানো হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও ক্রমবিকাশের অঙ্গীভূত অবস্থাকে উদ্ভিদের বৃদ্ধি বলে। দ্য টার্ম ডেভেলপমেন্ট ইজ ইউজড টু এন, যেটা বলছিলাম, দ্য টার্ম ডেভেলপমেন্ট ইজ ইউজড টু encompass the activities resulting from growth and differentiation। অর্থাৎ ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট বেঙ্গলি উদ্ভিদের বৃদ্ধি ও ক্রমবিকাশের অঙ্গীভূত অবস্থাকে উদ্ভিদের পরিস্ফুরণ বলে। উদ্ভিদের বৃদ্ধি ও অঙ্গীভূত ক্রমবিকাশের অবস্থাকে উদ্ভিদের পরিস্ফুরণ বলে, ডেভেলপমেন্ট বলে। এই দুটো জিনিস কনসেপ্ট ক্লিয়ার। দেখো, বৃদ্ধি হচ্ছে পরিমাণগত চরিত্র, মানে যদি এখানে পার্থক্য যদি লিখি, যদি আমরা এখানে পার্থক্য বলি, বৃদ্ধিকে কিন্তু মাপা যায়, পরিস্ফুরণকে কিন্তু মাপা যায় না। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো একটি 3 মাসের বা সদ্যজাত শিশু, সেই শিশুকে তুমি ধরো 1 মাস আগে যা দেখে এলে, 2 মাস পরে দেখলে না শিশুটির 2 ইঞ্চি বা 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, কিন্তু তাকে দেখে তার পরিমাপ করে আমরা বলতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটাকে পরিমাপ করা হয়নি, কিছুই করা হয়নি, তবুও কোথাও মনে হয় যে না, শিশুটার মধ্যে কিছু না কিছু একটা পরিবর্তন এসেছে। তো যেটা বলছিলাম এখানে, যে তুমি একটি শিশুকে 2 মাস আগে যা দেখেছিলে 2 মাস পরে তুমি তাই দেখলে, কিন্তু শিশুটির মধ্যে যে আভ্যন্তরিক পরিবর্তন এসেছে সেটা তুমি তার শারীরিক চেহারা এবং তাকে দেখেই তুমি বুঝতে পারো। এই ক্ষেত্রে পরিস্ফুরণের ক্ষেত্রে বা ডেভেলপমেন্ট ক্ষেত্রে কিন্তু তার কোনো পরিমাপ পাওয়া যাবে না। তুমি ধরো গাছের মধ্যে তার যে খাদ্য উপাদানে গাছটা দিন দিন যত বাড়ছে, তার খাদ্যের পরিমাণ কিন্তু ততটাই পরিমাণ বাড়ছে, কিন্তু আমরা পরিস্ফুরণের ক্ষেত্রে সেই গাছটি কতটা খাদ্য পাচ্ছে তা কিন্তু আমরা মাপতে পারি না, কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে তা মাপতে পারি। তাই বৃদ্ধিকে বলা হয় একটি পরিমাণগত চরিত্র, পরিস্ফুরণকে বলা হয় এটি একটি গুণগত চরিত্র। এটি হচ্ছে এদের মধ্যে পার্থক্য। অবভিয়াসলি বৃদ্ধিকে তো মাপাই যায়, কিন্তু পরিস্ফুরণকে কোনোভাবেই মাপা যায় না। এখানে কি করা হয়, অনুভব করা হয়। আমি যেহেতু শিশুর ক্ষেত্রে এটা বললাম, তুমি অনুভব করতে পারবে ওই শিশুটিকে দেখে। ঠিক একইভাবে পরিস্ফুরণ অনুভব করা যায়, কিন্তু পরিস্ফুরণকে মাপা যায় না। কিন্তু বৃদ্ধিকে অনুভব করা যায় না, কিন্তু বৃদ্ধিকে মাপা যায়। এই দুটো জিনিস, বৃদ্ধি এবং পরিস্ফুরণ, দুটো জিনিসের কনসেপ্ট ক্লিয়ার। এবার একটু ডিটেলসে ঢুকবো, অর্থাৎ বৃদ্ধি কয় প্রকারে হতে পারে, বৃদ্ধি কেন প্রয়োজন, বৃদ্ধির মধ্যে কোন কোন বৃদ্ধি আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার ক্ষেত্রে সেমিস্টার 3-র ক্ষেত্রে কোন কোন বৃদ্ধি প্রয়োজন, এবং 2026-এ সেমিস্টার 3-তে যে কোশ্চেনগুলো এই বৃদ্ধি থেকে পড়ে গেছে, পরিস্ফুরণ থেকে পড়ে গেছে, সব কিছু ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। তোমাদেরকে আগেই বলেছি যে বৃদ্ধির কনসেপ্টটা তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি। দেখো, বৃদ্ধি প্রধানত 2 প্রকারের হয়ে থাকে। কী কী, এখানে পি লেখার মানে কি, এস লেখার মানে কি পরপর বলছি, এবং আস্তে আস্তে বোঝার চেষ্টা করো জিনিসটাকে। বৃদ্ধি প্রধানত 2 প্রকারের হয়ে থাকে। প্রথমেই বলবো, বৃদ্ধি প্রধানত 2 প্রকারের হয়ে থাকে। এই বৃদ্ধি 2 প্রকার। কী কী, প্রাইমারি গ্রোথ, সেকেন্ডারি গ্রোথ। প্রাথমিক বৃদ্ধি, গৌণ বৃদ্ধি। তাই প্রাথমিক বৃদ্ধি কাকে বলে, গৌণ বৃদ্ধি কাকে বলে? প্রাথমিক বৃদ্ধি মানে মূল কাণ্ডের প্রাথমিক বৃদ্ধি ঘটে, এবং এটি কোষ বিভাজনের ফলে হয়ে থাকে। এক কথায় মূল কাণ্ডের যে বৃদ্ধি ঘটে থাকে এক কথায় প্রাথমিক বৃদ্ধি বলে। এটাই এই কনসেপ্টটা ক্লিয়ার। দ্বিতীয়ত সেকেন্ডারি গ্রোথ। কেবলমাত্র মূল ও কাণ্ডের বৃদ্ধি ঘটলেই তো হবে না, গাছের যে গৌণ বৃদ্ধি সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে সেখানে আমরা দেখতে পাবো উদ্ভিদের ফলে, গাছে ফল আসবে, কোষের আয়তন বাড়বে, ফুলটা ফলে পরিণত হবে। এটা হলেই আমরা বুঝতে পারবো যে এটি গৌণ বৃদ্ধি, সেকেন্ডারি গ্রোথ। এক কথায় বৃদ্ধি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে প্রাথমিক বৃদ্ধি, দ্বিতীয় হচ্ছে গৌণ বৃদ্ধি।
এই প্রাথমিক বৃদ্ধি গৌণ বৃদ্ধির মধ্যে এই গৌণ বৃদ্ধিকে কিন্তু আবার দুই প্রকারে ভাগ করা যায়, বা দুই ভাগে ভাগ করা যায়। আমি দুই লিখে রেখেছি, দুই ভাগে ভাগ করা যায়। তুমি যদি বলো কী কী ভাগে ভাগ করা যায়, এই বৃদ্ধিকে আবার যদি আমি ভাগ করি, প্রথম যে বৃদ্ধির কথা বলবো এখানে হচ্ছে প্রথম ভেজিটেটিভ গ্রোথ, দ্বিতীয় হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্রোথ, মানে অঙ্গজ বৃদ্ধি এবং জনন বৃদ্ধি। অঙ্গজ বৃদ্ধি হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমের পর এবং ফুল ফোটার আগে পর্যন্ত। কি বললাম? বীজের অঙ্কুরোদ্গমের পর এবং ফুল ফোটার আগে পর্যন্ত, এবং ফুল ফোটার আগে পর্যন্ত যে বৃদ্ধি ঘটে তার নাম হচ্ছে ভেজিটেটিভ গ্রোথ বা অঙ্গজ বৃদ্ধি। নেক্সট যেখানে যাব তার নাম হচ্ছে জনন বৃদ্ধি বা রিপ্রোডাক্টিভ গ্রোথ। এই রিপ্রোডাক্টিভ গ্রোথ বা জনন বৃদ্ধি কখন ঘটে না? অঙ্গজ বৃদ্ধির পরিপূর্ণতার পর। কি বললাম? এই রিপ্রোডাক্টিভ গ্রোথ হচ্ছে ভেজিটেটিভ গ্রোথ যখন পরিপূর্ণতা পায় তখন এই রিপ্রোডাক্টিভ গ্রোথ বা জনন বৃদ্ধি সম্পূর্ণ হয়। অঙ্গজ বৃদ্ধির পরিপূর্ণতার পরে উদ্ভিদের জনন বৃদ্ধি শুরু হয়। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার তোমাদের বইতে তোমরা দেখতে পাবে একটি চিত্রের মাধ্যমে কিন্তু সমস্ত জিনিসটা দেওয়া আছে। পেজ নম্বর বলে দিচ্ছি, তোমাদের বইতে তোমাদের পেজ নম্বর হচ্ছে 2 নম্বর পেজ। তোমাদের একটাই বই, অনলি ওয়ান, ওয়েস্ট বেঙ্গলে একটাই বই চলে সাই গোস্বামীর এগ্রিকালচার সাবজেক্টে। সেই বইতে 2 নম্বর পেজে একটি চিত্র আছে। সেই চিত্রটা একটু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আশা করি সমস্ত জিনিসটা পরিষ্কার হবে। এবার আমরা যদি এখানে বলি গ্রোথ অফ স্টেজ, কি বলি? গ্রোথ অফ স্টেজ অর্থাৎ বৃদ্ধির দশা কয়টি? বৃদ্ধির দশা সাধারণত 3 প্রকারের। বৃদ্ধির দশা সাধারণত তোমাদের 3 প্রকারের। এক, ভ্রূণ সৃষ্টি, অঙ্গজ বৃদ্ধি, জনন বৃদ্ধি। ভ্রূণ সৃষ্টি হচ্ছে জাইগোট থেকে ফুল। ভ্রূণ সৃষ্টি তোমাদের জাইগোট থেকে ফুল হচ্ছে ভ্রূণ সৃষ্টি। অঙ্গজ বৃদ্ধি হচ্ছে দ্বিতীয়, হচ্ছে অঙ্গজ বৃদ্ধি। কি বললাম? দ্বিতীয়ত তোমাদের এখানে হচ্ছে অঙ্গজ বৃদ্ধি। এই অঙ্গজ বৃদ্ধিতে তোমরা দেখতে পাবে যেটা সিড জার্মিনেশন অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গম। দ্বিতীয়ত ডেভেলপমেন্ট অফ ভেজিটেটিভ প্ল্যান্ট অর্থাৎ অঙ্গজ উদ্ভিদের পরিস্ফুরণ। তৃতীয়ত জনন বৃদ্ধি। তৃতীয়ত কী বললাম? জনন বৃদ্ধি বা রিপ্রোডাক্টিভ গ্রোথ। এখানে দেখতে পাবে ফ্লোরিং অর্থাৎ উদ্ভিদের ফুল ধারণ। তৃতীয়ত পরাগ সংযোগ। তৃতীয়ত নিষিক্তকরণ অ্যান্ড জাইগোট। তাহলে এই বৃদ্ধি সম্পর্কে এত কথা যে বললাম, আশা করি তোমাদের মাথায় এখন কোন জিনিস একটু একটু ছাড়তে শুরু করেছে। জাস্ট আর একবার অ্যাট এ গ্ল্যান্স এক ঝলক তোমাদের বলবো। প্রথমত আমরা দেখলাম বৃদ্ধির সংজ্ঞা, বৃদ্ধি কাকে বলে। এক, দ্বিতীয়ত বৃদ্ধিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। বৃদ্ধিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হলো, প্রাইমারি, সেকেন্ডারি। সেকেন্ডারিকে আবার 2 ভাগে ভাগ করা হলো, ভেজিটেটিভ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ গ্রোথ। এই রিপ্রোডাক্টিভ গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ জিনিসটা কি আগেই বললাম। দ্বিতীয়ত গ্রোথ স্টেজ, কটা স্টেজ আছে? ভ্রূণ সৃষ্টি, অঙ্গজ বৃদ্ধি, জনন বৃদ্ধি। এই পর্যন্ত বৃদ্ধি পর্যন্ত তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এরপরে যেখানে যাব তার নাম হচ্ছে পরিস্ফুরণ বা ডেভেলপমেন্ট। আগেই বলেছি যে ডেভেলপমেন্ট মানে হচ্ছে পরিস্ফুরণ। পরিস্ফুরণ দুটো জিনিস নিয়ে হয়। প্রথমত বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিস্ফুরণ ঘটে। আগেই কনসেপ্ট তাই আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি, যাতে তোমাদের বোঝাতে অসুবিধা না হয়। এখানে কেবলমাত্র পরিস্ফুরণের সংজ্ঞা জানতে হবে। তোমাদের 2026-এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জায়গাটা, কারণ এখানে 2027-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, কারণ গত সেমিস্টারে, প্রথম সেমিস্টারে এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেনের পরিমাণটা অনেকটাই কম এসেছে। তাই এই দুটো কনসেপ্ট ভেরি ইম্পর্টেন্ট। এক, তোমাদের বৃদ্ধি, দ্বিতীয়ত 2 হচ্ছে তোমাদের ডেভেলপমেন্ট অর্থাৎ পরিস্ফুরণ। পরিস্ফুরণে কাকে বলে আগেই বলেছি যে উদ্ভিদের বৃদ্ধি ও ক্রমবিকাশের অঙ্গীভূত অবস্থাকে উদ্ভিদের পরিস্ফুরণ বলে। এবার তোমাদেরকে এখানে দুটো জিনিস, এক কাকে বলে হয়ে গেল কমপ্লিট। দ্বিতীয়ত তোমাদের জানতে হবে যে যন্ত্রের নাম, গ্রোথ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ তোমাদের কী কী যন্ত্র দ্বারা একটা পরিস্ফুরণকে আমরা মাপতে পারবো। প্রথমেই বলবো যে আমাদের আচার্য জগদীশচন্দ্র বসুর কেস্কোগ্রাফ যন্ত্র আছে। কি বললাম? আচার্য জগদীশচন্দ্র বসুর কেস্কোগ্রাফ যন্ত্র আমরা অনেকেই নাম শুনেছি। ঠিক আছে, তা বাদেও সুদা তোমাদের এখানে জানতে হবে টোটাল 6টি, কি বললাম? টোটাল 6টি যন্ত্রের নাম, ইনস্ট্রুমেন্টের নাম জানতে হবে। প্রথম বললাম
আচার্য জগদীশচন্দ্র বসু। তৃতীয়ত আমি বলবো এখানে যে স্পেস মার্কার ডিস্ক, কী বললাম, দ্বিতীয়ত যে স্পেস মার্কার ডিস্ক। তৃতীয়ত আমি এখানে বলবো তাহলে স্পেস মার্কার ডিস্ক, বসুর ক্রেস্কোগ্রাফ। তৃতীয়ত এখানে যেটা বলবো তোমাদের অক্সানোমিটার। তৃতীয়ত কী বলবো না, অক্সানোমিটার। এই তৃতীয়তে বললাম যে অক্সানোমিটার, এখানে আবার দুটি যন্ত্র লুকিয়ে আছে, সেই সব মিলিয়ে 6টি যন্ত্র হয়, ঠিক আছে। এখানে কি দেখতে পাবো না, আর্ক অক্সানোমিটারের মধ্যে কিন্তু এই দুটো 6টার মধ্যে দুটো হচ্ছে বসুর ক্রেস্কোগ্রাফ, স্পেস মার্কার ডিস্ক। অক্সানোমিটারের মধ্যে আবার দুটো জিনিস পড়ে যায়, কী কী? প্রথমত হচ্ছে আর্ক অক্সানোমিটার, দ্বিতীয় হচ্ছে এখানে পেফারের স্বয়ংক্রিয় অক্সানোমিটার, আর শেষ যে নামটা বলবো অনুভূতি আণুবীক্ষণিক যন্ত্র। তাহলে টোটাল কিন্তু 6টি যন্ত্রের নাম, 6টি ইনস্ট্রুমেন্টের নাম বললাম। প্রথম থেকে যদি বলি বসুর ক্রেস্কোগ্রাফ, স্পেস মার্কার ডিস্ক, অক্সানোমিটারের মধ্যে আবার দুটি পড়ে যায়, আর্ক অক্সানোমিটার, পেফার এর স্বয়ংক্রিয় অক্সানোমিটার, তৃতীয়ত অনুভূতি আণুবীক্ষণিক যন্ত্র। এই পর্যন্ত দুটো জিনিস আমি ক্লিয়ার করতে পারলাম, এক বৃদ্ধির সম্পর্কে, তৃতীয়ত পরিস্ফুরণ সম্পর্কে কিছুই নেই। প্রথমে আমি জানলাম তার ডেফিনেশন, দ্বিতীয়ত তার ইনস্ট্রুমেন্ট, যন্ত্রের নাম 6টা, কিছু আছে ভাই জলের তরে ফলের রস। এগ্রিকালচার জিনিসটা যদি একটু বুঝে পড়া যায় না, জলের তরে ফলের রস হয়ে যাবে। ওকে, 2027 টার্গেট 90% নয়, এবারে 100%। প্রথম সেমিস্টারে আমি 90% রেখেছিলাম, এইবারে হচ্ছে পুরো 100% ফোকাস 2027 উচ্চ মাধ্যমিক। রেডি তো? অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে এই পর্যন্ত গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পর্যন্ত তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কি না। যারা যারা এই পর্যন্ত বুঝতে পেরেছো তারা কমেন্টে অবশ্যই আমাকে লিখে জানাবে যে GD ক্লিয়ার, মানে এটা GDC অর্থাৎ গ্রোথ ডেভেলপমেন্ট ক্লিয়ার, এই ভাষাটা লিখে দাও আমাকে, এই ভাষাটা তোমরা লিখে দাও। এরপরে তোমাদের যেখানে নিয়ে যাচ্ছি গ্রোথ স্টেজ অফ ক্রপস, শস্যের বৃদ্ধির কয়েকটি কনসেপ্ট দিয়ে রাখছি। পার্ট 2 ডে 2তে আমি পুরো বিস্তারিত আলোচনা করব, অ্যানালাইসিস করব। কিন্তু আজকের এই ভিডিওটা শস্যের বৃদ্ধির দশা কয়টি, প্রধানত 3টি। কী কী? এক, ফেজ ফর ফরমেশন, একটু বলে দিচ্ছি, ঠিক আছে। প্রথমত ফেজ ফর ফরমেশন, সৃষ্টির দশা। প্রথমত কী বললাম, সৃষ্টির দশা তোমাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত তোমাদের ক্ষেত্রে যেটা আছে দীর্ঘকরণ দশা। তৃতীয়ত যেটা তোমাদের ক্ষেত্রে আছে সেটা হচ্ছে পরিণত দশা, ঠিক আছে। এক হলো ফেজ অফ ফরমেশন, ফেজ অফ elongation, ফেজ অফ ফেজ অফ ম্যাচুরেশন, অর্থাৎ সৃষ্টি দশা, দীর্ঘকরণ দশা, পরিণত দশা। এই 3টি দশা অলরেডি আমি কনসেপ্টে আমার 2026-এর ব্যাচে আলোচনা করেছি। তোমাদের জন্য নতুন ক্লাস নিয়ে এসেছি, নতুনভাবে নিয়ে এসেছি, নতুন উদ্যমে নিয়ে এসেছি। এবার তোমাদেরকে এখানে যেটা আমি বলবো, তোমরা এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ক্লাসটা ভিজিট করলে, দেখো ইউটিউবের বুকে আমি তো বলতে পারি এটা আমার কেবলমাত্র অনলি বিস্তারিত অ্যানালাইসিস হবে ইওর এগ্রিকালচার ক্লাস ছাড়া আমার তো মনে হয় না আর অন্য কোনো চ্যালেঞ্জ আছে। তাই ভালো জিনিসটাকে গ্রহণ করতে শেখো, ভালো জিনিসের পাশে থাকো। অবশ্যই তোমরা যারা যারা ক্লাসটা দেখলে অবশ্যই একটা করে লাইক অ্যান্ড কমেন্ট, কিছুই করতে হবে না, এগুলো কিছুই আমার দরকার নেই। 2জন ভিউয়ার্স তোমরা অনেক ভিডিওতে দেখবে, আমার 2জন ভিউয়ার্স আছে, অবশ্যই আছে। এইখানে তোমরা অবশ্যই নিজেরা মন দিয়ে দেখো, যদি মনে হয় না আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি, আমি জানি তোমরা অনেকেই বই সেরে ফেলেছো, অর্ধেক বই অবশ্যই সেরে ফেলেছো, গুড, ওয়েল অ্যান্ড ডান, ওকে। তবে তোমরা যদি কনসেপ্টটা আমার বোঝানোর টেকনিক যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই সেই বন্ধুর মধ্যে শেয়ার করো যাদের এই যাদের এগ্রিকালচার সাবজেক্টটি রয়েছে, অবশ্যই তাদেরকে শেয়ার করো না যারা বলে যে পাস হয়ে যাবে। আরে ভাই একটা কথা বলি, পাস সবাই হয়, কিন্তু ভালো র্যাঙ্কে পাস হতে গেলে অবশ্যই এগ্রিকালচারে খুঁটিয়ে পড়তে হবে, না হলে কিন্তু বিপদ। আমি বলছি আজ থেকেই বলছি, ডেঞ্জার।
আজ থেকেই বলছি সাবধান থাকো, আজ থেকেই বলছি একটু সাবধান হয়ে যাও। 2027 তোমরা হচ্ছে সেকেন্ড গিনিপি ইয়ার, এটা মাথায় রাখবে। তোমরা সেকেন্ড ভয় দেখাচ্ছি না, প্র্যাকটিক্যালি যারা প্রথম সেমিস্টার দিয়েছে তারা হাড়ে হাড়ে টের পেয়েছে বাবা এই সেমিস্টার সিস্টেমটা কি। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সেকেন্ড গিনিপি ইয়ার, রেডি থেকো, কোনো ভয় পাবে না, ভয়ও দেখাচ্ছি না, জাস্ট প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি, প্র্যাকটিক্যালি বলছি, বাস্তব সত্যের কথা বলছি, কোনো আলতু ফালতু কথা বলছি না। ঠিক আছে, আজকের ভিডিও আমি এইখান পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে এবং সবাই অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, শিক্ষার পাশে থেকো, শিক্ষামূলক ক্লাস করো। যখনই শিক্ষামূলক ক্লাস করবে, আদার্স অন্য কোনো কথা নয়, অনলি ওয়ান এগ্রিকালচার ক্লাস। তোমরা দেখো, আজকের ভিডিও এইখানে পর্যন্তই। ধন্যবাদ।